তাহলে আমরা আগে একটু রিভিউ করেছিলাম। রিভিউ আমরা আগে যা শিখেছি যে অপটিমাল উইনার ফিল্টার ভেক্টর কিভাবে পাওয়া যায় সেটা আমরা উপরে দেখো রিভিউ দিয়েছি, যেখানে আমার ডাটা ভেক্টর দরকার আর ডিজায়ার রেসপন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স জানা থাকা দরকার বা এস্টিমেট। এই দুটো জানা থাকলে আমরা দেখতে পাচ্ছি যে পাই ভেক্টরের পাই ম্যাট্রিক্সের ইনভার্স করে তার থিটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ফিল্টারের আমরা ফিল্টার ভেক্টরটা পেয়ে যাব। ওকে, নাও এখন আমরা কনসিডার করছি এখানে কিন্তু ক্লিয়ারলি একটা পরিষ্কার বোঝা যায় না যে নয়েজ আছে। তুমি দেখতে পাচ্ছ যে নয়েজের কোনো নাই, এক্সএন আছে আর ডিএন আছে, কিন্তু নয়েজটা নাই। তার মানে আসলে নয়েজ নিচ্ছে করে আমরা আনি না সিম্পলিফাই করার জন্য, যে প্রথমে আমরা সিম্পল সলিউশনটা করি, তারপরে আমরা নয়েজটা অ্যাড করলে কি হয় সেটা আমরা সলিউশন করবো আজকে দেখছি। আর এখন আমরা বলছি যে উইনার ফিল্টার আমরা বানাতে চাই অপটিমাম উইনার ফিল্টার when there is a noise present. Okay, and we want to remove or minimize the effect of noise eta n. তাহলে আমার ডাটা কোনটা পাচ্ছি, xn equal to dn, মানে ডিজায়ার ডাটা ওরা বলে, ডিজায়ার মানে আসলে ট্রু ডাটা যেটা এক্সপেক্ট করি, আর eta n প্লাস eta n যেটা নয়েজ অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এখন যেহেতু অলরেডি শিখে গেছি এই জন্য স্ট্রেট আমরা ভেক্টরে চলে গেছি। প্রথমটা হলো একটা সিঙ্গেল ডাটার জন্য, তারপরে এটাতে দেখো আমরা চলে গেলাম ভেক্টরে, ভেক্টর এক্স, ভেক্টর ডি, ভেক্টর ইটা। ঠিক আছে, তার মানে আমাদের এখন প্রসেস করতে সুবিধা হবে, পুরোটাকে আমরা একটা ভেক্টরের মধ্যে আনলাম। তাহলে ওই উপরে রিভিউ দেখো, রিভিউ আমরা ফাই ম্যাট্রিক্সটা কিভাবে বের করেছি, এক্স ট্রান্সপোজ এক্স, এখানেও আমরা তাই বের করলাম এক্স ট্রান্সপোজ এক্স। কিন্তু এবার খেয়াল করো এক্স এর মধ্যে আমার কি আছে, ডিএন আছে আর ইটা এন আছে। ডিএন মানে রিয়েল ট্রু ডাটা যেটা আমরা ইনপুট থেকে আশা করি, আর এটা নয়েজটা আমার আছে। তাহলে ওটা আমরা পরের স্টেপে লিখেছি যে ওই ডাটার সাথে নয়েজটা অ্যাড করা আছে। এরপরে লাইনটা হচ্ছে ইন্টারেস্টিং, দেখো ডিএন ইটা এন এক্সপেকটেশন অপারেটর দিয়েছি এইটা, এবং ইটা এন ডিএন দিয়ে 0 রেখেছি, কারণ আমরা আগের থেকেই বলে রেখেছি, এখানে অবশ্য লিখিনি, এখানে আমরা আগেও জানি, সব তো আর লিখিনি এখানে, তার অনেক বড় হয়ে যাবে, যে নয়েজটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি আনকোরিলেটেড উইথ দি ডেটা। যেহেতু এটা র্যান্ডম নয়েজ অথবা অন্য নয়েজও যদি হয়, ইট মাস্ট বি আনকোরিলেটেড। যদি আনকোরিলেটেড হয় তাহলে ওদের পরস্পরের যে তোমার অপারেশন, স্ট্যাটিস্টিক্যাল অপারেশন, ভ্যালুটা 0 হতে হবে। সেই জন্য আমাদের এক্সপেকটেশন অপারেটর ডিএন আর ইটা এন ডিএন অথবা এক্সপেকটেশন অপারেটর ইটি এন ডিএন দুটোই 0 হবে। তাহলে এই যে ধরো ইকুয়েশন 2 এর নিচে দেখো যে যেটা ইকুয়েশন 2টা লিখছি, তার নিচে ওটাকে আমরা এক্সপেকটেশন অপারেটর দিয়ে লিখেছি। এটাকে তুমি এক্সপান্ড করো তাহলে দেখতে পাচ্ছ যেখানে দুইটা চারটা টার্ম আসবে, কেমন এখানে আর আমরা দেখাই নাই, চারটা টার্ম আসবে, চারটার মধ্যে আমাদের দুইটা 0 হবে, যে দুইটা 0 হবে সেই দুটো আমরা থার্ড লাইনে দেখিয়ে দিয়েছি। তার মানে আলটিমেটলি ওই দুটো আর এখানে আমার লেখা দরকার নাই। সুতরাং আমরা 2 এর থেকে এখন আমরা কি পেলাম, ফাই ম্যাট্রিক্সটা পেলাম, এক্সপেকটেশন অপারেটর ডিএন আর ডিএন এর অটো কোরিলেশন, আর ইটা এন আর ইটা এন এর অটো কোরিলেশন। কারণ ডিএন আর ইটা এন এর যে ক্রস কোরিলেশন এই দুটোর ক্ষেত্রে 0 হবে, কারণ তারা স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট আর অথবা আনকোরিলেটেড আমরা বলি। তাহলে এটা ডিএনটা হলো অটো কোরিলেশন অফ দি ইনপুট ডেটা ভেক্টর, আর ইটা এন হলো অটো কোরিলেশন অফ দি নয়েজ ভেক্টর। তাহলে এই জন্য দেখো আমরা ফাইটের দুইটা কম্পোনেন্ট দিয়েছি, একটা ফাই ডি ডিজায়ার্ড বা অরিজিনাল সিগন্যাল যেটা নয়েজ ছাড়া হওয়ার কথা ছিল, আর পরেরটা হলো ফাই ইটা, এটা হলো নয়েজের জন্য, কেমন। এবং এই জন্য নিচে দেখো আমরা লিখে দিয়েছি এম ক্রস এম, মানেই হলো এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, ওটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স আগের মতোই। তবে এখানে দুইটা ম্যাট্রিক্স এডিশন আছে, একটা হলো ট্রু নয়েজের আর একটা ট্রু ডাটা। আগের বেলায় কিন্তু আমাদের নয়েজটা ছিল না। ওকে, তাহলে আমরা আগে যেভাবে বের করেছি যে অপটিমাম ফিল্টারের ভেক্টরটা কি হবে, ডব্লিউওপি অপটিমাম ভ্যালুটা কত হবে, সেটা ছিল ফাই এর ইনভার্স করা। তাহলে এখন আমার ফাই কিন্তু চেঞ্জ হয়ে
তার সাথে দুইটা কম্পোনেন্ট চলে আসলো, পাই ডি পাই ইটা, অর্থাৎ ট্রু সিগন্যাল এবং নয়েজ যেটা তার অটো কোরিলেশন ফাংশন। এই দুটো অ্যাড করে তার ইনভার্স করে থিটা ডি দিয়ে মাল্টিপ্লাই করলেই এখানে কিন্তু আমরা একটা 1D লিখেছি। 1D এই জন্য লিখেছি কারণ এটা হলো কিন্তু ভেক্টর। যেমন সিমিলার থিটা ইকুয়াল টু এক্সপেকটেশন অপারেটর xn dn। ওকে, তাহলে আমার xn থেকে এখানে বেরিয়ে আসতো আবার xn প্লাস ইটা n। xn আর ইটা n এর আমরা ক্রস কোরিলেশন 0 হয়, সেই জন্য xn dn ইকুয়াল টু dn dn। আমার কাছে মনে হতে পারে তাহলে xn আর dn এক হলো কেন? কারণ এখানে আগে আমরা এই যে এখানে দেখিয়েছি যে dn আর ইটা n এর ক্রস কোরিলেশন ভ্যালুটা 0 হবে, সেজন্য ওই টার্মটা আর ওখানে লিখি নাই, স্ট্রেট লিখে দিয়েছি যে থিটা ভেক্টরটা হলো এক্সপেকটেশন অপারেটর অফ xn এন্ড dn এর। ঠিক আছে, কিন্তু যেহেতু xn আর dn নিজেদের মধ্যে ইটা n আর dn যেহেতু ওরা আনকোরিলেটেড, তাহলে ওই ভ্যালুটা 0 হবে। তাহলে বেসিক্যালি ইট উইল বিকাম এ অটো কোরিলেশন অফ dn dn। এটা কিন্তু তাহলে একটা ভেক্টর, সেটা আমরা পরের ইকুয়েশনটা লিখে দিয়েছি। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে নয়েজের জন্য দেখাও, তাহলে কিন্তু আমাকে প্রথম থেকে বের করে আনতে হবে। ঠিক আছে, নয়েজ ছাড়া বের করে আনতে হবে। নয়েজ ছাড়া বের করে আনে আমরা রিভিউ যেটা দেখেছি ওই ইকুয়েশনটা লিখতে হবে, ওই পর্যন্ত আসতে হবে, যেটা আমরা ইন পার্সন ক্লাসে করেছিলাম। তারপরে বলতে হবে আমি এখন নয়েজ অ্যাড করছি, নয়েজ অ্যাড করলে ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে এরকম হচ্ছে। ওকে, তাহলে আমরা আগের ইকুয়েশনে নতুন ইকুয়েশনটা এই যে এটা লাস্টে যেটা আছে এটা বসিয়ে দিলাম। এইবার আমরা পেয়ে গেলাম যে নয়েজ থাকলেও কিভাবে আমরা অপটিমাম ফিল্টারটা বের করব। ওকে, তাহলে এবার পেজ 2 তে চলে যাও। এখন আমরা যদি ওটা হলো টাইম ডিপেন্ডেন্ট গ্রাফ, তাহলে স্পেকট্রাল রেসপন্স যদি দেখতে চাই তাহলে বুঝতে পারছো যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো ডিজায়ার্ড আর একটা হলো নয়েজ। ওই যে এস ইটা একটা নয়েজ, এস ডিজায়ারটা হচ্ছে নয়েজ ফ্রি সিগন্যালের স্পেকট্রাল রেসপন্স। ওকে, আর ওই যে দেখো ক্রস স্পেকট্রাল রেসপন্স এক্স আর ডি এর সমানই, কারণ এদের মাঝখানটা দুটো 0। সেখান থেকে আমরা দেখিয়েছি যে অপটিমাম ফিল্টার কিভাবে তার স্পেকট্রাল রেসপন্সও পাওয়া যাবে। এসডি এবং এটা অর্থাৎ সিগন্যালের স্পেকট্রাল রেসপন্স যদি আমরা জানি, পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, পিএইচডি হলে পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি যদি জানি, আর নয়েজেরটা যদি জানি, তাহলে ফিল্টারের স্পেকট্রাল রেসপন্স কিরকম হবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কিন্তু অ্যাসিউম করেছি নয়েজ আছে, কিন্তু নয়েজটা স্ট্যাটিস্টিক্যালি ফিক্সড, তার কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে না। কিন্তু বিশেষ করে অনেক ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বা হিউম্যানের ক্ষেত্রে যেহেতু আমরা বায়ো সিগন্যাল করছি, স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার চেঞ্জ হয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ অনেক কিছু অ্যাডাপ্ট করতে হয় বডিকে, সেই জন্য তার ক্যারেক্টারিস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি নন স্টেশনারি সিগন্যাল বা নন স্টেশনারি নয়েজ। তাহলে আগে যে আমরা অপটিমাল ফিল্টার করলাম, এখানে কিন্তু নয়েজ এবং সিগন্যাল দুটোই স্টেশনারি। ওকে, তাহলে আমরা বায়োমেডিক্যাল সিগন্যাল যেসব ক্ষেত্রে এগুলো স্টেশনারি না, নন স্টেশনারি। নন স্টেশনারি মানে একটু আগে যেটা বললাম, সময়ের সাথে সাথে তার একটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে পারে বা হয়, তাহলে তো আগের ইকুয়েশনটা আমরা কাজে লাগাতে পারছি না। তাহলে এটাকেই বলে আমরা অ্যাডাপটিভ ফিল্টার, অনেক সময় এএনসি বলি। আচ্ছা, এটা হলো নয়েজ ক্যান্সেলার, অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলার বলে আর কি, এই জন্য এএনসি বলে। আমরা যেহেতু ফিল্টার শব্দ এখানে ইউজ করছি, ব্যবহার করছি, তাহলে এটা হলো অ্যাডাপটিভ ফিল্টার বা অ্যাডাপটিভ অপটিমাল ফিল্টার বাই ক্যান্সেলিং দ্য নয়েজ, যেখানে নয়েজটা হচ্ছে নন স্টেশনারি, অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা লিখছি হোয়াট টু অ্যাড্রেস। তাহলে ফিল্টার ওয়েট ভেক্টর টু বি অ্যাডাপটিভ, তার মানে ফিল্টার ওয়েট ভেক্টর আগের মতো ফিক্সড হবে না, সব সময়ের জন্য ফিক্সড না, ওটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। যদি সিগন্যাল অথবা তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় অথবা নয়েজের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, তাহলে তো সব বুঝতেই পারছো যে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে গেলে সেটা অপটিমাল থাকতে পারছে না।
অপটিমাল একটা কন্ডিশনে হয়েছে, তাহলে এখন চেঞ্জ হলে এটাও চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি চেঞ্জ না করি তাহলে সে অপটিমাল হবে না, এই জন্য ইট হ্যাজ টু বি অপটিমাল। তাহলে আমাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে প্রতিবারই অপটিমাম হয়। নিচের ডায়াগ্রামটা দেখো, এটাই একটা জেনারিক ডায়াগ্রাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ইনপুট, মানে আসলে তুমি যে ডাটাটা কালেক্ট করবা এটাকে আমরা বলছি প্রাইমারি ইনপুট। তাহলে প্রাইমারি ইনপুট আসলে তুমি কালেক্ট করবা এক্সএন, কিন্তু ওর মধ্যে দুইটা থাকবে, ভিএন এন্ড এমএন। বই যেহেতু ভিএন এন্ড এমএন লিখেছে আমি এটাকে ফলো করেছি। তাহলে ভিএন একটা হলো ট্রু ডাটা, আর এমএনটাই হচ্ছে নয়েজ, যেটা স্ট্যাটিস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর আরেকটা দেখো রেফারেন্স ইনপুট আরএন আছে, এটাও আরেকটা নয়েজ। এটা হলো মনে রাখতে হবে, এই আরেকটা সেকেন্ডারি অপশন তোমার থাকতে হবে। আগের যেগুলো আমরা করেছি সেখানে কিন্তু একটা ডাটাই আমরা এনেছি এক্সএন, যার মধ্যে ট্রু ডাটা ছিল আর নয়েজ ছিল। ওকে, স্টেশনারি নয়েজ ছিল। এখন আমরা ওইটা প্রাইমারি ইনপুট তো নিচ্ছি যার মধ্যে ট্রু ডাটাও আছে নয়েজও আছে। ইন এডিশন আমাদের আরেকটা চ্যানেল লাগবে, যেই চ্যানেল থেকে নয়েজ সম্পর্কে আমাদের একটা আইডিয়া পেতে হবে। ওকে, সেই জন্য এটাকে আরেকটা বলে রেফারেন্স ইনপুট আর এন, আর ফর রেফারেন্স। এটা এটা একটা কন্ডিশন মানতে হয় যে অ্যাজ ইফ এটা এম, ওই যে নয়েজটা আছে এম এন, তার সাথে একটা কোরিলেশন থাকতে হবে, না হলে আর হবে না। তাহলে এখানে আমরা কি কি এক্সপেক্ট করছি? যে ডাটা পাচ্ছি প্রাইমারি ইনপুট ডাটাটা আসলে এক্সএন, আরেকটা রেফারেন্স ডাটা পাচ্ছি আমরা আর এন। এই আর এনটা কি? আর এনটা হচ্ছে ওই যে নয়েজ এম এন আছে তার সাথে একটা গুড কোরিলেশন আছে। আইডিয়ালি ফুললি কোরিলেটেড হলে ভালো হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। যেমন ধরো আমরা একটা রিয়েল লাইফের কথা বলি, যে একটা মার পেটে বাচ্চা আছে, ঠিক আছে? তাহলে মারও হার্টবিট আছে, বাচ্চা জন্মের আগে তারও একটা হার্টবিট আছে, ঠিক আছে? তাহলে তুমি যদি বাচ্চাটার মাপতে যাও তাহলে কি হবে? বাচ্চাটা বাড়বে, সাথে মারটাও কিন্তু চলে আসবে। ওকে, তাহলে তুমি মারটা যদি আলাদা জায়গায় মার জায়গায় মাপ মেজার করো, তাহলে ওই মারটা কিন্তু এখন বাচ্চাটা যেটা পারলে তার সাথে কোরিলেটেড আছে, কারণ তো মারটাই ওখানে গিয়েছে, তাই না? একটু ডিলে হচ্ছে, টাইম ডিলে হচ্ছে বা একটু ফেজ ডিলে হতে পারে, বাট কোরিলেটেড, ঠিক আছে? তাহলে এবার বুঝতে পেরেছো যে এম এন আর আর এন হ্যাজ টু বি কোরিলেটেড স্ট্যাটিস্টিক্যালি, না হলে আর কিন্তু এটা কাজ করবে না। তাহলে আমরা একটা রেফারেন্স ইনপুট নেব যেটা নয়েজ এমএন এর সাথে কোরিলেশন আছে। এক্সাম্পল যে একটু আগে দিলাম আমরা, আবার উল্টা ভাবে হতে পারে যে আমরা মারটা যদি আমার প্রাইমারি হয়, যে মায়ের আমরা ইসিজি দেখতে চাই, ঠিক আছে? তাহলে বাচ্চাও যেহেতু পেটের মধ্যে আছে, বড় হয়েছে, তারও হার্ট কাজ করতেছে, তারও ইসিজি আছে, সেটাও কিন্তু ট্রাভেল করে মার ইসিজির সাথে অ্যাড হয়ে যাবে। যদিও মানে তার ভ্যালু কম হবে কিন্তু অ্যাড হবে। তাহলে আমরা যদি বাচ্চার ওখান থেকে, পেটের যেখানে বাচ্চা থাকে সেখান থেকে যদি একটা আমরা সিগন্যাল আরএন নেই, সেটা কিন্তু এমএন এর সাথে কোরিলেটেড হবে। বুঝতে পারছো? তাহলে রিয়েল লাইফ কিন্তু একটু, তার মানে আমার নয়েজটার আরেকটা অন্য জায়গা থেকে যদি আমরা নেই যে সাথে রিলেশন আছে, তাহলে এই নয়েজ এমএন আর রেফারেন্স ইনপুট বা রেফারেন্স নয়েজ আরএন, এই দুটা মোটামুটি ওয়েল কোরিলেটেড থাকে, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপটিভ ফিল্টারের আউটপুট ওয়াইএন আর প্রাইমারি ইনপুট নিলাম এক্সএন, এটা আমার অ্যাডিশন হলো, এডিশনে আউটপুট বা এরর বের হলো ইএন। এই এরর থেকে আমরা অ্যাডাপটিভ ফিল্টারের ভেক্টরটা চেঞ্জ করতে থাকবো ডিপেন্ডিং অন যে কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু মেমোরিতে রাখতে হবে, যেটা আগের মতো নাই। আমরা দুই জায়গা থেকে ইনপুট কালেক্ট করছি, একটা প্রাইমারি ইনপুট আর একটা রেফারেন্স ইনপুট। রেফারেন্স ইনপুট মানে আসলে রেফারেন্স নয়েজ। এই দুইটার থেকে আমরা এরর বের করার চেষ্টা করছি। এই এই এরর কি হবে তার উপর ডিপেন্ড করে আমরা ফিল্টারে ওয়েল ভেক্টরটা চেঞ্জ করে অপটিমাইজ করছি। তাহলে এবার পেজ 3 তে চলে যাও। তাহলে ওইটাই আমরা আবার আগে একটু লিখছি যে xn ইকুয়াল টু, ইকুয়েশনের কথা যদি বলি, xn ইকুয়াল টু vn প্লাস mn, যেখানে আমার ট্রু ভ্যালু vn আছে আর নয়েজ আছে mn। তাহলে ওই যে আগের যে ছবিটা ওখানে দেখো, পেজ 2 তে যেটা ছিল, হ্যাঁ, yn হচ্ছে আউটপুট,
তাই না? তাহলে আউটপুট কোথা থেকে আসছে? আর এন আর ওয়েট ভেক্টর, অ্যাডাপটিভ এফআইআর ফিল্টারের মধ্যে কি আছে? ওয়েট ভেক্টর আছে। এই দুইটার মাল্টিপ্লিকেশন থেকে তৈরি হচ্ছে ওয়াই এন। ঠিক আছে, এটা মনে রেখো। পরে থার্ড ইয়েতে যাও, পেজ 3 তে চলে যাও। এই যে দেখো, এখন আমরা ওয়াই এন সমান কি লিখলাম? ফিল্টারে অ্যাডাপটিভ ফিল্টারে ডাব্লিউ কে ইন্টু আর এন মাইনাস কে। এখানে খেয়াল করো, ডাব্লিউটা যেটা আমরা লিখেছি কে, কে ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি বলেছি। ঠিক আছে, তার মানে কি, এটা ওয়েট আছে আপ টু এম পর্যন্ত। এম এনি ভ্যালু হতে পারে, 5 10 20 50। যত বেশি নিবা তত স্লো হয়ে যাবে ফিল্টারটা, কারণ বেশি ক্যালকুলেশন করতে হবে। আর কে ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1, এটি হলো তার ওখানে ইকুয়েশন আমরা লিখে দিয়েছি। তাহলে আমার আগের ছবিটা মনে আছে? তাহলে আমার এররটা কি হলো? এক্স এন মাইনাস ওয়াই এন। পেজ 2 তে আমরা দেখেছি না, যে ইনপুট হিসাবে আসলো এক্স এন, আর রেফারেন্স নয়েজ অ্যাডাপটিভ ফিল্টার হয়ে আসলো ওয়াই এন। এই দুইটার ডিফারেন্সটাই হলো ইএন বা এরর নয়েজ বা এরর আউটপুট যদি আমরা বলি। তাহলে আবার স্ট্রেট আমরা আগের মতো সহজ করার জন্য ভেক্টর ফর্মে চলে গেলাম। তারপর ডাব্লিউ এন, এন মানে এই মুহূর্তে, আর এন মাইনাস ওয়ান হলো আগের ঘটনা, এন প্লাস ওয়ান মানে এর পরের ঘটনা। মনে রেখো, কারণ এটা এখন একটা সময়ের সাথে সাথে যে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করছে, সময়ের সাথে সাথে আমরা ডাটা কালেক্ট করছি। সুতরাং এই এনটা এখন বোঝাচ্ছে ওইভাবে যে বর্তমান ঘটনা, এর পরবর্তী ঘটনা, এর পরবর্তী ঘটনা, অথবা আগের ঘটনা। আগের ঘটনা হলে আমরা এন মাইনাস 1 2 3 তে যাই, আর পরবর্তী হলে এন প্লাস 1 যাই। তাহলে দেখো, আমরা এখানে ওয়েট ভেক্টর আনলাম আর আর এন ভেক্টর আনলাম, which is in noise. তাহলে ওই en ইকুয়াল টু এক্স এন মাইনাস ওয়াই এন, তাহলে ওয়াই এন এর তো আমরা একটু আগে জানি যে ওয়াই এন ইকুয়েশন আমরা লিখেছি, এখন আমরা ভেক্টর ফর্মে লিখে নিলাম। তাহলে en হলো আমার এক্স এন মাইনাস ওই যে ভেক্টর ইকুয়েশন 1, ভেক্টর ফর্মে লিখলাম। তাহলে আমরা এখন ম্যাক্সিমাইজ করতে চাই, অর্থাৎ ওয়েট ভেক্টরটা এমন করতে চাই যে এরর যাতে মিনিমাইজড হয়। এটা জেনারেলি দুইটা টেকনিক আছে, একটাকে বলে লিস্ট মিন স্কোয়ার মেথড, যেটা আমরা আগে করেছি। অর্থাৎ এররটাকে স্কোয়ার করে মিনিমাইজ যদি আমরা লিস্ট করতে পারি, তাহলে তো অপটিমাম হলো, যে আমার এররটা আইডিয়ালি 0 হওয়ার কথা, না হলেও যদি মিনিমাম হয় তাহলে আমরা অপটিমাম সলিউশন। আর রিকার্সিভ লিস্ট স্কোয়ার মেথড, ওইটার ইকুয়েশন গুলো অনেক জটিল, সেটা আমরা আর পড়বো না হয়তো। যদি ভবিষ্যতে কেউ নিয়ে কাজ করে তখন সে হয়তো পড়বে, কারণ ওটা বাস্তবে হলো অনেক জটিলতা আছে। এবং তুমি যদি আমরা পড়ি এবং পরীক্ষা দিতে চাই, তুমি দেখবো মাথা ঘুরে যাবে। ওটা 3 4 পৃষ্ঠা ধরে এত বেশি কোয়েশন, ওইটা ঘরে বসে বসে তুমি করতে পারো, কিন্তু এমনি পরীক্ষার জন্য এটা মোটেই আমাদের উপযুক্ত না। ঠিক আছে, সেই জন্য এটা আমরা এখানে আর পড়বো না। তাহলে লিস্ট মিন স্কোয়ার অ্যাডাপটিভ ফিল্টার কিরকম হবে? তাহলে আমরা কি করতে চাচ্ছি? আমরা অ্যাডজাস্ট করতে চাচ্ছি ওয়েট ভেক্টরটাকে টু মিনিমাইজ দ্য এমএসই। এমএসইটা হলো যে মিনিমাম স্কোয়ার্ড এরর। এটাই আমাদের প্রিন্সিপাল টেকনিক, যে এররটা স্কোয়ার যদি করি, পজিটিভ হোক নেগেটিভ হোক, তাহলে এটা ট্রু ভ্যালু আসলো, পজিটিভ ভ্যালু আসলো, এটাকে মিনিমাইজ করতে মানে ফিল্টারটা আমার অপটিমাইজ হয়ে গেছে। তাহলে ওই যে আমার ইকুয়েশন আছে 1 নম্বর, ঠিক আছে, ওইটাকে যদি স্কোয়ার করো তাহলে ইকুয়েশন 2টা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে ইমন বা অন্যরা, ওই যে en ইকুয়াল টু এক্স এন মাইনাস, এটা যে 1 নম্বর ইকুয়েশন এরর বের করলাম, সেটাকে আমরা তো মিনিমাইজ করবো স্কোয়ার অফ দি এরর। সেজন্য তুমি এখানে ইকুয়েশন 2 তে আমরা ওটাকে স্কোয়ার করলাম। স্কোয়ার করলে ওটা তুমি যদি বসাও, বসায় এটা তুমি নিজে বাসা তোমরা বসায় করবা, বসালে এক্স্যাক্টলি ইকুয়েশন নাম্বার 2টা পেয়ে যাবা। ঠিক আছে, এটা কিছু না, এটা ওই তোমার টার্ম করে চলে আসবে, 4টা টার্ম আসবে, 4টার মধ্যে জন্য ওই যেখানে এখানে দেখো সেকেন্ড টার্মে বা সেকেন্ড ফর্মে -2 আসছে, 2টা আসবে, তো ওই 2টা ওই জন্য 2 আসবে আর কি। এলএস অ্যালগরিদমের প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা আপনি চিন্তা করা হয়, তুমি যদি ইকুয়েশনটা দেখো 2, ঠিক আছে, ইকুয়েশন তুমি দেখে তো স্কোয়ার ফাংশন, তাই না? ওই যে প্রথমটা এক্স স্কোয়ার, পরেরটা আর টি ওমেগা টি, এর পরের গুলো হচ্ছে বেসিক্যালি স্কোয়ার ফাংশন। তার মানে এটার এররটা হবে অনেকটা স্কোয়ার ফাংশনের যে ধরনের গ্রাফ হয় সেই ধরনের। এটা বোঝানোর জন্য আমি একটা তুমি একটা বল এঁকেছি। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি আমরা যদি একদম টপে থাকি বলে, তার এরর বেশি,
আর একদম নিচে যখন পৌঁছে যাব তখন এররটা হচ্ছে 0। তাহলে তুমি গ্রাফটা দেখো স্কোয়ারের মতোই, স্ট্রেট লাইন না, স্কোয়ার গ্রাফ, কার্ভ গ্রাফ। ওকে, তাহলে এটা কি বলে? স্টিপে ডিসেন্ট ম্যাথ। ডিসেন্ট মানে নিচের দিকে নামা, আমরা তো এরর কমাতে যাচ্ছি, তাই না? এই জন্য বলে ডিসেন্ট ম্যাথ। স্টিপেস্ট মানে তাহলে আমরা একদম ম্যাক্সিমাম যে রাস্তা দিয়ে সবচেয়ে হয় সেই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে চাই। এখন এই জন্য আমরা এরো দিয়ে বুঝিয়েছি যে আমরা ওই থিওরিটিক্যালি ওই গ্রাফ ধরে ধরে নিচে যদি নামতে পারি তাহলে ঠিক নিচে পৌঁছে যেতে পারবো। এটা হচ্ছে থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক সময় এখানে এক্সপ্লেন করি নাই। অনেক সময় কার্ভটা যদি একদম স্মুথ না হয়, ওকে, একটু কম বেশি থাকে, তাহলে অনেক সময় আমরা আটকে যাই। আটকে যাই মানে ধরো এই গ্রাফটার যদি আমার ভিতরের দিকে একটু নচ থাকে, একটা গর্ত থাকে, আমরা যদি চিন্তা করি, তাহলে ওইখানে যে আমরা আটকে যেতে পারি, মনে করলাম যে এই তো কম পেয়ে গেছি, তো আর কম দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা এখানে আমরা দেখাইনি। সেটা অনেক সময় আমাদের করতে হয় যে স্মুথ না হলে একটু জাম করতে হয়। ওকে, ধরো তুমি রাস্তায় পার হচ্ছ, ঠিক আছে, তোমার যদি ছোট্ট একটা গর্ত থাকে, তাহলে তোমার বন্ধু যদি বলে গর্ত দেখলে গর্তের মধ্যে যাবি না, তাহলে কিন্তু তুমি আগাইতে পারবে না। কিন্তু তুমি যদি গর্তটা ছোট হয়, তাহলে তুমি জানো এটা স্মল বাজার পরে নর্মাল পাথ আছে, তাহলে তুমি জাম্প করে এই পাশে পার হয়ে গেলে আবার স্মুথ কার্ভ হয়ে যাবে। ওকে, এই জন্য অনেক সময় আমরা একটা জাম্প করি, এটা পরের স্লাইডে আমরা দেখাচ্ছি। পেজ 4-এ চলে যাও। এইবার দেখো, তাহলে আমরা কি করতে যাচ্ছি, যে নেক্সট ট্যাব ভেক্টরটা বের করতে যাচ্ছি Wn+1। সেটা কি হচ্ছে, বর্তমান যে ট্যাব ভেক্টর ভ্যালুটা আছে Wn, তার সাথে আমরা আরেকটা জিনিস আমরা মাইনাস, দেখো, দিয়ে একটা ডেল্টা এন দিয়েছি। ডেল্টা এনটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দি স্কোয়ার্ড এরর। এটা একটা এস্টিমেট যে আমরা গ্রেডিয়েন্ট মেথডে কিভাবে আমরা ফলো করবো, যেহেতু আমরা এক্স্যাক্টলি জানি না আসলে কি হবে। সেই জন্য একটা জিনিস বলা হয় যে এক্সাক্ট ট্রু ভ্যালু অফ ডেল্টা এন আমরা জানি না, কিন্তু এই জন্য একটা আমরা এস্টিমেট করার চেষ্টা করি যে কিভাবে আমরা এস্টিমেট করতে পারি। তাহলে ওই আগের ইকুয়েশনে যেটা ছিল, ওইখানে তুমি যদি ডেরিভেটিভ নাও অফ ডেল্টা এন, ওকে, ওই যে এররটা আছে না ইএন স্কোয়ার, ওইটা যদি ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু Wn, আমরা আগেও করেছিলাম, তাহলে তুমি ইকুয়েশন নাম্বার 4টা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে এই আর্গুমেন্টটা দিচ্ছি যে এই ডেল্টা এন যেটা আমরা বের করতে চাচ্ছি, সেটা আমরা ধরে নিচ্ছি যে এই এররের গ্রেডিয়েন্টটা নিলেই মোটামুটি এটি হওয়ার কথা, ট্রু এর কাছাকাছি হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ডেল্টা এন এর পরিবর্তে একটা এস্টিমেট পেয়ে গেলাম। সেই এস্টিমেটটা আমরা ইকুয়েশন 2তে আবার বসাই দিছি। বসাই দিলেই আমার ফাইনাল ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম যে ওয়েট ভেক্টরটা কি হবে। ওয়েট ভেক্টর N+1 নেক্সট স্টেজে হবে Wn বর্তমানটা প্লাস 2, এখানে যে আমরা তোমার যেটা দিয়েছি, এটা একটা, এটাকে বলে স্কেল ফ্যাক্টর, স্টেপ সাইজ, যে আমি কত কত স্টেপ দিব, স্মল না বেটা। এখানে তুমি নিচে দেখো আমরা লিখেছি এই ভ্যালুটা 0 থেকে বড় হবে কিন্তু 1 থেকে কম হবে, মানে স্টেপ সাইজটা। এটা এক্স্যাক্টলি কেউ বলতে পারে না যে কত স্টেপ সাইজ দিলে ভালো হয়। তুমি যদি ছোট ছোট স্টেপ দাও তাহলে হয়তো অনেকক্ষণ লাগবে অপটিমাইজ করতে, আর যদি বড় বড় স্টেপ দাও তাহলে তুমি হয়তো অনেক সময় বললে লোকাল জিনিস তুমি জাম করে চলে যেতে পারো, অন্য আরেকটা পাথে চলে যেতে পারো। সেই জন্য এটা জানা খুব মুশকিল, এটা প্র্যাকটিক্যালি করতে হয়, করে অনুমান করতে স্পেসিফিক ক্ষেত্রে স্পেসিফিক ভ্যালু, জেনারেলি এটা ভ্যালু অনেক কম থাকে। এখানে একটা এস্টিমেট দিয়েছি, এটা অনেক সময় অনেকে ব্যবহার করি। আমি যদি কিছুই না জানি তাহলে কিভাবে ব্যবহার করব, তখন ওই যে এক্সচেঞ্জ সিগন্যালের থেকে একটা পাওয়ার নেওয়ার চেষ্টা করে, পাওয়ার এস্টিমেট করে ওখান থেকে একটা ভ্যালু নেওয়ার চেষ্টা করে যে নেক্সট টেস্টটা আমার কত হবে। ঠিক আছে, এটাও আমি তোমাদের একটা রিয়েল লাইফের আইডিয়া দিয়েছি। রিয়েল লাইফে অনেক সময় এরকম করে এস্টিমেট করার চেষ্টা করে, দ্যাট ইজ নেভার এ ট্রু ভ্যালু। আর ট্রু ভ্যালু যখন না জানে তখন অনেক সময় সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার অনেকগুলো ভ্যালু দিয়ে দেওয়ার চেষ্টা করে কিভাবে অপটিমাম হয়, এবং সে আশা করে ওই সিস্টেমটা যেখানে সে অ্যাপ্লাই করবে
ওইখানেও একই রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, সুতরাং এটা ইফেক্টিভলি কাজ করবে। আর বাস্তবে হলো ইফেক্টিভলি না করলেও তো আমার এফিসিয়েন্সি আমি 90% চাই, 85% হলে খারাপ তো না, ইটস ফাইন, স্টিল ওয়ার্কস। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাডাপটিভ ফিল্টারও কি করতে হবে সেটা আমরা জেনে গেলাম। স্টেপ সাইজ কি হয় সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। স্টেপ সাইজ কিভাবে নির্ণয় করা যেতে পারে সাম আইডিয়া সেটাও আমরা পেয়ে গেলাম। এবার পেজ 5 এ চলে যাই, আমাদের সময় আর 6 মিনিট আছে না? Good. তাহলে এইবার দেখো আমরা ফাইনাল স্টেজ চলে আসছি। আমরা এতগুলো যে ফিল্টার পড়েছি একটু মেমোরিতে দেখো আমরা এনেছি। সিনক্রোনাইজড ফিল্টার, টেম্পোরাল ফিল্টার, অপটিমাল ওয়াইনার ফিল্টার, তারপরে এখন শেষে আজকে পড়লাম অ্যাডাপটিভ ফিল্টার। তাহলে কোন ফিল্টার আমরা কখন ব্যবহার করব সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। সিনক্রোনাইজড অ্যাভারেজিং হবে যখন সিগন্যাল স্ট্যাটিস্টিক্যালি স্টেশনারি, পিরিয়ডিক অথবা সাইক্লো স্টেশনারি, অর্থাৎ একটা সাইকেলের মধ্যে কোনো চেঞ্জ হয় না, এবং সিগন্যালের মাল্টি, আমরা আগেও বলেছি কথাগুলো ক্লাসে, মাল্টিপল কপিস আছে সিগন্যালের, তার আমরা টাইম মার্কার আছে, অথবা আমরা এস্টিমেট করতে পারি বা এক্সট্রাক্ট করতে পারি যে প্রত্যেকটা সিগন্যালের শুরু কোথায়, যাতে আমরা সিনক্রোনাইজড অ্যাভারেজ করতে পারি। আর সবসময় মনে রাখতে হবে আমরা ধরে নিই নয়েজ ইজ এ র্যান্ডম প্রসেস হুইচ ইজ স্টেশনারি এবং অবশ্যই আনকোরিলেটেড টু দি সিগন্যাল। আর এই ক্ষেত্রে আমরা জেনারেলি বলি যে তার মিন ভ্যালুটা 0 যদি পিওর র্যান্ডম হয়, আর যদি 0 না হয় তাও তো তার মিন ভ্যালু আমরা জানি বা এস্টিমেট করতে পারি। তাহলে আমরা সিনক্রোনাইজড অ্যাভারেজিং টেকনিকটা ব্যবহার করার সবচেয়ে উত্তম। টেম্পোরাল, যদি সিগন্যাল স্ট্যাটিস্টিক্যালি স্টেশনারি হয়, অ্যাটলিস্ট যে উইন্ডোটা আমরা ব্যবহার করি উইন্ডো লেন্থ, ওই পর্যন্ত সিগন্যাল স্টেশনারি, মেবি এক উইন্ডো থেকে পরের উইন্ডো আলাদা হতে পারে। আর নয়েজ আগের মতো 0 মিন, সিগন্যালের সাথে তার কোনো কোরিলেশন নাই, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আর যদি আমাদের মাল্টিপল কপি না থাকে তাহলে তো অবশ্যই আগে সিনক্রোনাইজটা করতে পারবো না, টেম্পোরারি এটাই করতে হবে। এটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো, যেহেতু এটা একটা রিয়েল টাইমের যদি আমাদের দরকার লাগে, অনলাইন কুইক করতে হয় ফিল্টারিং, আমি যে ফিল্টারিং করতে অনেক সময় লাগে তাই আমার অন্য সিগন্যাল এসে চলে যাবে, সেগুলোও করতে হবে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় টেম্পোরাল মুভিং অ্যাভারেজ ফিল্টার। যেহেতু এটা আমরা উইন্ডো সাইজ যদি ছোট করতে পারি, ক্যালকুলেশন অনেক কম লাগে, তাহলে ভেরি কুইকলি আমরা আউটপুট বের করতে পারবো। সুতরাং এই প্রসেসটা ফাস্ট মানে আমরা অলমোস্ট রিয়েল টাইম অনলাইন করতে পারি। এরকম যদি প্রয়োজন হয় তাহলে এই টেম্পোরাল মুভিং অ্যাভারেজ ফিল্টারটা ইউজ করতে হবে, এবং টাইম কম বেশি কত লাগবে তা নির্ভর করে ফিল্টারের উইডথের উপর। উইডথ বেশি হলে টাইম বেশি লাগবে, ওই টাইমের মধ্যে যদি আমার প্রসেসিং পাওয়ার ফাস্ট থাকে করে ফেললো, আর না হলে আমাদের উইডথটা একটু কমে আনতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস আর কি। তারপরে অপটিমাল উইনার ফিল্টার, ওটা আগের মতোই, যে আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগন্যালটা স্ট্যাটিস্টিক্যালি স্টেশনারি, সিগন্যাল এবং নয়েজ স্ট্যাটিস্টিক্যালি আনকোরিলেটেড বা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সাম সর্ট অফ অটো কোরিলেশন ফাংশন এবং পাওয়ার স্পেক্ট্রাল ডেন্সিটি অফ সিগন্যাল এবং নয়েজ থাকতে হবে বা মডেল থেকে বের করতে হবে, নাহলে কিন্তু ওই যে আমরা মনে আছে না ফাই এন্ড থিটা বের করেছি, ওখানে তো তাদের অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশন বের করেছি। তাহলে অটো কোরিলেশন ও ক্রস কোরিলেশন যদি বের না করতে পারি তাহলে তো আর আমরা তার ইনভার্সও করতে পারবো না, মাল্টিপ্লাই করতে পারবো না, এবং অপটিমাল ফিল্টারও পাবো না। তাহলে কোনো না কোনো ভাবে সাম এস্টিমেট আমাদের পেতে হবে অটো কোরিলেশন ফাংশন বা পাওয়ার স্পেক্ট্রাল ডেন্সিটি অফ দ্য সিগন্যাল এবং নয়েজ। এখন আমার যদি নয়েজ বা সিগন্যাল নিজেই নন স্টেশনারি হয় তাহলে উপরের তিনটার কোনোটাই কাজ করবে না, কারণ এখানে আমরা আগেই ধরে নিয়েছিলাম সিগন্যাল বা নয়েজ সবই স্ট্যাটিস্টিক্যালি স্টেশনারি। এখন হলো যে নয়েজ নন স্টেশনারি, মেবি সিগন্যাল নন স্টেশনারি, তাহলে কি হবে, তাহলে উপরে তিনটাই ফেল করে যাবে। ঠিক আছে, তখন আমরা এই অ্যাডাপটিভ ফিল্টার যেটা একটু আগে আমরা পড়লাম এটা আমরা ইউজ করতে হবে। এখানে আমরা আগের মতোই সিগন্যাল আর নয়েজ আর আনকোরিলেটেড ইন্ডিপেন্ডেন্ট। নয়েজ মানে আমাদের একটা আরেকটা সেকেন্ড সিগন্যাল পেতে হবে যেটা নয়েজের সাথে কোরিলেটেড থাকবে, আর রেফারেন্সটাও যে পাওয়া যাবে, আর যেখানে আমার স্পেকট্রাল ক্যারেক্টারিস্টিক্স জানা নেই, থাকলে তাহলে হয়তো আমি ফ্রিকোয়েন্সি ফিল্টারিং করতে পারতাম, সেটাও আমাদের জানা নেই। তাহলে একমাত্র অপশন সেই ক্ষেত্রে হলো এই অ্যাডাপটিভ ফিল্টারিং। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম যে কোন ফিল্টারটা আমার কখন ব্যবহার করতে হবে, কোন সিগন্যাল নয়েজ কন্ডিশনে কোনটা আমার জন্য
ব্যবহার করতে হবে। অন্যগুলো ব্যবহার করলে আমরা অপটিমাম ফল পাবো না। তাহলে ফিল্টারিং কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এবং এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, এটা সাধারণত এইটা বা এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকেই প্রতি বছরই। কারণ তুমি বুঝতেই পারছো যে সিগন্যাল আর নয়েজ ফিল্টারিং ইজ খুব ইম্পর্টেন্ট ফর এনি বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং। সুতরাং এটা আমরা একটু মনোযোগ দিয়ে যেন পড়ি। তো আজকে আমারটা শেষ, তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো। আর 1 মিনিট আসছে না? স্যার আরো 4 মিনিটের মতো আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্ন করতে পারো আমাকে। এই জন্য স্যার আমি একদম মোটামুটি পরীক্ষার যেরকম প্রস্তুতি মোটামুটি সেরকম লিখে দিয়েছি। আর যখন আমাদের সামনাসামনি দেখা হবে আল্লাহ চাহে, তখন বই থেকে হয়তো আর তোমরা ফটো করে করে নিলে আর কি। এখানে একদম আর মোটামুটি ক্লিয়ারই আছে, প্রত্যেকটা ক্লিয়ার করছি। 2-4টা স্টেপ বাদ দিয়েছি যেটা তোমরা নিজের বাসায় করলেই পেয়ে যাবা রেজাল্ট গুলো, যে এখান থেকে শুরু, এটা এক্সপান্ড করলেই পরের স্টেজে পেয়ে যাবে, পরের স্টেজে পেয়ে যাবে, পরের স্টেজে পেয়ে যাবা। সুতরাং মানে একটু দেখে নিলেই, বাসায় একটু দেখে নিলে দেখবা যে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে, আটকাবে না কোথাও। স্যার এখানে 4 নাম্বার ইকুয়েশনটার আগের লাইন থেকে এটা কিভাবে আসলো স্যার, এটা বুঝিনি স্যার। ও, এইটা কিন্তু এই যে নয়েজটা আছে না, স্কোয়ার এন, এটা আগের পেজে চলে যাও। এই যে এখানে দেখছো না স্কোয়ার এন, ঠিক আছে? এইটারই আমরা ডেরিভেটিভ ওখানে তুমি যদি নাও উইথ রেসপেক্ট টু ডাব্লিউটি, তাহলে ওইটা চলে আসবে, গ্রেডিয়েন্টটা চলে আসবে, ঠিক আছে? জি স্যার। এটা 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 চলে আসবে ওইখান থেকে। কিন্তু স্যার এই লাইন থেকে পরের লাইনটা আর কি স্যার, 4 নাম্বার ও, ইকুয়েশন। পরের লাইনটা, জি ও স্যার। এই যে ডাব্লিউটি আর এন ইকুয়ালস টু যে ইএন, জি ইএন স্যার। এটা না, জি স্যার। এই পুরোটাই কিন্তু ইএন, এই মাথা থেকে শুরু করে এই মাথা, এটা হচ্ছে ইএন, ঠিক আছে? তুমি ইএন এর ইকুয়েশন দেখো, ওইটা ওই যে আচ্ছা। এক্স এন আর এন ইন্টু এটা আছে। তাহলে তুমি যদি এখান থেকে টু কমন নাও, তাহলে এক্স এন আর এন, ঠিক আছে, ডাব্লিউটি আর এন, এই পুরোটাই হচ্ছে ইএন এরর। সেই জন্য এখানে টু কমন নিয়েছি আর দেখাইনি। এখান থেকে তুমি টু কমন নাও, নিয়ে এই পুরো পার্টটা হয়ে যাবে ইএন, আর আর এন তো আছে ওর সাথে, এইভাবে স্যার এটা চলে বুঝতে আসবে পারছি। আর কি। ওকে, Yes, তারপরে তো এটা আমরা ওই 2 নম্বর ইকুয়েশনে বসাই দিয়েছি 4 নম্বরটাতে। তারপরে রিয়েল লাইফের প্রবলেমটা এখানে এক্সপ্লেন করেছি, যে রিয়েল লাইফ এইভাবে আমরা এস্টিমেট করি এবং সাইজটা হচ্ছে এরকম। Okay? আরো কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি খুব বেশি শর্ট করি নাই, আমি চিন্তা করছি যে আমার 40 মিনিটের মধ্যে মোটামুটি যেন শেষ হয়, আবার চ্যাপ্টারটা শেষ হয়, আবার তোমরাও যেন সহজে মোটামুটি বুঝতে পারো স্টেপ বাই স্টেপ কি কি হচ্ছে। আর যে পরীক্ষা যেভাবে লিখতে হবে ওইভাবেই মোটামুটি আমি করে দিয়েছি আর কি। এখন তুমি বাসায় সাজালে দেখবে যে একদম পুরো পরীক্ষার টিউশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কবে জানিয়ে দিব? বুধবারে দিব না কবে, ভুলে যাই। স্যার বুধবার একটা স্যার। বুধবার একটা সময়, হ্যাঁ। অন্যরা দেখো, বলো কারো কোনো প্রশ্ন থাকলে দেখো, জিজ্ঞেস করতে পারো। বাসায় যদি একটু দেখো, আমার ধারণা যে একদম মোটামুটি স্টেপ একদম পরীক্ষা যেভাবে লিখতে হয় এরকম ভাবে হচ্ছে। শুধু ল্যাঙ্গুয়েজ গুলো হয়তো আমরা মুখে যেগুলো বলেছি এগুলো লিখি না, তাহলে তো তোমার 20 পৃষ্ঠা 10 পৃষ্ঠা হয়ে যাবে, বুঝলি? তাহলে আমরা শেষ করতে পারবো না। ল্যাঙ্গুয়েজটা আমরা মুখে বলে দিলাম, তুমিও আরো সংক্ষেপে লিখবা, খুব বেশি এক্সপ্লেনেশন দরকার নেই। আছে কেউ, না সবাই চলে গেছে? স্যার সবাই আছে স্যার। Okay, okay. আমি আর রেকর্ড রাখছি না যে কে আছে নাই, যার প্রবলেম হতেই পারে, মানুষের কত রকম প্রবলেম হতে পারে, তাই না? সেই জন্য আমি এমন ভাবে তোমার নোটটা গুলো করে দিচ্ছি যে কেউ প্রবলেম হলেও তোমার কাছে থাকলো, সে ওখান থেকে দেখে নিল, তার সময় মতো সে ডাউনলোড করে দেখে নিল, নিজে একটু পড়লো। আর আমাদের রেকর্ডিং তো আছে, সে বুঝে গেল, না বুঝলে নিজেদের মধ্যে একটু জিজ্ঞেস করলো, যাতে ওর পরীক্ষার পড়ার মতো প্রস্তুতি হয়ে যায়। যে আমরা একটা ফাও ক্লাস না নিই, যে এটা ক্লাস নিলাম কিন্তু ছেলে মেয়েদের আসলে তেমন কাজে না লাগলো। পরেরটা তো আমরা এইভাবেই ক্লাস নিব যতটা সম্ভব। 1 ঘন্টার মধ্যে আমাদের যতটা ঢোকানো যায় সুন্দর করে, পরীক্ষা যেভাবে লিখতে হয় মোটামুটি ওইভাবে তৈরি করে দেবো। আর আমি বলবো তো টেনশন করার কিচ্ছু নাই, আমরা সেপ্টেম্বরের মধ্যেই যতটুকু আমাদের পরীক্ষা থাকা উচিত সে পর্যন্ত আমরা সুন্দরভাবে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর না হলেও আমি নোট করে সব পাঠিয়ে দিব, ক্লাস
ওই সেপ্টেম্বর শেষটা আমরা না করতে পারি। ওকে, তাহলে তোমাদের কাছে নোটগুলো থাকলেই তো তোমাদের পড়তে আমি বলে দিলে সহজ হয়ে যাবে যে এইভাবে ফলো করবো আমি।